আসসালামু আলাইকুম। আপনার মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইকস কমেন্টস দেওয়ার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তিত হয়ে গেছেন যে ছাত্রলীগ হঠাৎ করে কি কঠিন পরিকল্পনা শুরু করলো। আসলে ব্যাপারটা কি তা হয়তো আমি যতটুকু বুঝছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকি আপনারাও আপনাদের মিসিং ডটগুলো মিলালে হয়তো আপনারাও কিছুটা বুঝতে পারবেন। আপনার একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, দীর্ঘ 18-19 মাস বা 20 মাস চলে গেল, এর ভিতরে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এরপরও বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে ছাত্রলীগের ছেলেপেলারা মিছিল করছে। কখনো কখনো খুব কম হলেও দুই একটা আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল করেছে, আম, যুব মহিলা লীগ করেছে। এরকম দেখতে পেরেছেন। আওয়ামী লীগের একটা বা দুটো বা এর বেশি হতে পারে, দুঃখিত আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে একটা বা দুটো মিছিল হয়তো সরাসরি আওয়ামী লীগের হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, আর যেমন আপনার শ্রমিক লীগ, তারপরে আপনার কৃষক লীগ, এই সমস্ত, এদের এখনো মিছিল যদিও দেখা যায়নি, একদম নিষ্ক্রিয় একরকম বলতে পারেন। তো নিষ্ক্রিয়ত কারণ হচ্ছে যে আপনার যে হারে মব সন্ত্রাস চলতেছে, সবাই বাস্তুচ্যুত, স্থানচ্যুত, অনেকে দেশের বাহিরে গিয়ে চলে গিয়েছেন যান বাঁচাইতে। এরপরও কোটি কোটি জনসমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের এখনো আছে। এই পরিস্থিতিতে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তারা বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিভার্সিটিগুলোতে আপনার কমিটি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমিও একমত যে অনেকখানে অনেকগুলো কমিটিতে হয়তো ভুল করা হচ্ছে। কোনো কোনো স্থানে হয়তো সে আগের মতোই একজন বা দুইজন হয়তো ভুলবশত অন্য দলের নেতা হয়ে গেছেন, এখন তারাদের নামও চলে আসছে, বা কিছু লাল বদর আছে, এটা আমি স্বীকার করি। তবে এখনকার যে পরিস্থিতি, তাতে এই পর্যন্ত প্রায় 50টা বা 54টা কমিটি দেওয়া হয়েছে। তার মানে আমার 2, 4, 5টা নিয়েই আপনার সমস্যা আছে, বাকি কোনোগুলোতে এখনো তেমন সমস্যা পরিলক্ষিত হয়নি বা বাদ বিবাদও হয়নি। আর এই কমিটিগুলো দেওয়াতে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে হঠাৎ করে এই কমিটিগুলো দেওয়ার শুরু করার কারণে কিছু কিছু জায়গায় এই কমিটিকে স্বাগত জানিয়ে যেমন ফেসবুক পোস্ট করা হচ্ছে বা পোস্টার লাগানো হচ্ছে, তেমনভাবে আবার স্বাগত জানিয়ে 2, 4টে মিছিলও হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক। এবং আমি আশা প্রকাশ করব, ছাত্রলীগ যদি সারা বাংলাদেশে সমস্ত কমিটি, ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি স্কুল পর্যন্ত কমিটিগুলো দিয়ে দিতে পারে, তাহলে একটা বিশাল খেলা হবে। আর ছাত্রলীগ দেওয়ার সাথে সাথে যদি এর পরবর্তী সংগঠন যদি যুবলীগ, যুবলীগে যদি সেম কাজটা করে, যুবলীগ, এরপরে আছে আপনার স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আম, মহিলা যুবলীগ, তারপরে আওয়ামী মহিলা লীগ যেটা আছে, এটা সহ আওয়ামী লীগের যেসব থানা, ওয়ার্ডে কমিটি নেয়, এগুলোকে যদি রিসাবল করে ফেলা যায় এবং এটা পাবলিকলি চলে আসবে, কারণ এমনি পাবলিকলি জানে কে কোথায় কি করতেছে না করতেছে, এটা ঠিক। যদিও আমাদের হাজারো ভাইয়েরা তাদের বাড়িঘরে থাকতে পারছেন না, তারা অন্যত্র আছেন, কিন্তু একটা কমিটি হয়ে যাওয়ার পরে সবার মধ্যে একটা স্পিড আসবে। একজনে যদি 5জন করে ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব নিয়ে নামেন, তাহলে অনেক, লাখো লোক সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিছিল করতে পারে। এখন যেমন হয়তো ধরেন চিটং একটা হচ্ছে, ঢাকায় হচ্ছে না, আবার আরেকদিন ঢাকায় হচ্ছে তো রাজশাহীতে হচ্ছে না, এরকম না করে আমার মনে হয় একটা সারা বাংলাদেশে যে কোনো একদিন ধুমাধুম 70, 80, 100টা মিছিল যদি বেরোয় যায়, 64 জেলায় 64টা মিছিল বেরোয় গেলে এইটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এখনই সুযোগটা এখন, সরকার মাত্র 2 মাস 3 মাস যাচ্ছে সরকারের, এর ভিতরে সরকারের সাথে এনসিপি, এনসিপির সাথে জামাত, এনসিপি মানে একটা ভজকট আছেই। আর কিছু কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ
করতো বা আওয়ামী পরিবারের কিছু কিছু লোক ভয়ে হোক আর আগে গুপ্ত থাকুক এখন প্রকাশ্য হোক তারা এনসিপি জামাত বিএনপিতে জয়েন করতেছে, এগুলো যাবে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তবে ছাত্রলীগ যে কাজটা করতে, যে কঠিন মিশনটা শুরু করেছে, এটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এটার জন্য তাদেরকে স্যালুট, যে দেরিতে হলো তারা এই কাজটা শুরু করেছে। এই কঠিন মিশনটা, ছাত্রলীগ যদি কঠিন মিশনটা সারা বাংলাদেশে আগামী 1 মাসের ভিতরে শেষ করে দিতে পারে, এবং সাথে সাথে যদি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এরাও এই কমিটিগুলো করে ফেলতে পারে, তাহলে একটা ভালো জিনিস পাওয়ার আমরা আশা করতে পারি। এবং আমাদের হাতে এখন অনেক কিছু আছে, যেমন হামে প্রায় 560 জন শিশু মারা গেছে। এছাড়া আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোল নাই দেশে, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, সামনে কোরবান, শুরু হচ্ছে লুটতারাজ, গরু লুট। এছাড়াও প্রতিদিন আপনার 10-12টা মার্ডার দেখা যাচ্ছে, কোথাও মহিলাদেরকে ধর্ষণ করে ফালাই দেওয়া, মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই সব ঘটনা যদি কমিটিগুলো হয়ে যায়, এগুলো দিয়ে মানুষকে খেপায়া তোলা পরিষ্কার একটা জিনিস পাওয়া যাবে। তো এভাবেই যদি খুব দ্রুত এভাবে যদি চলতে থাকে বলতে যদি এটা আবার টেস্ট ম্যাচের মতো নেওয়া হয়, যে আমরা এখন দিলাম 54টা, 6 মাস পরে আরও 54টা, তারপরে আরও 54টা, ওইভাবে হইলে হবে না। খুব র্যাপিড অ্যাকশন, মানে এখন এই যে কমিটিগুলো যেগুলো দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগে যদি দেয়, স্বেচ্ছাসেবক লীগ যদি দেয়, আওয়ামী লীগ যদি দেয়, এটা হচ্ছে একদম T20 ম্যাচের মতো করে ফেলতে হবে। মানে ধামাধাম আমরা সমস্ত কমিটি ঘোষণা করে দিব সব জায়গায়, যেগুলো গত 15 বছরও হয়নি, এই সব কমিটি ঘোষণা করে দিব, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসব। এরপরে আমরা যা করার করব, আন্দোলন সংগ্রাম। তাহলে আমার মনে হয় ব্যাপক উপকৃত হবে। আওয়ামী লীগ যেমন উপকৃত হবে, বাংলাদেশের জনগণও উপকৃত হবে। তবে তার মধ্যে একটা জিনিস একটু হিসাব রাখতে হবে, যে যেই সব ছেলে পেলে, যেসব ভাই বোনরা এই মুহূর্তে রাস্তাতে নেমে দাঁড়িয়ে মিছিল করছেন, কথা বলছেন, জোর গলায় আওয়াজ করছেন, ওদের দিকে সদয় দৃষ্টি রাখতে হবে। কারণ ওরাই হচ্ছে যে এই গত 20 মাসে এই তৃণমূলের এই কর্মীগুলো যারা রাস্তাঘাটে ছিলেন, তারাই হচ্ছেন যে আওয়ামী লীগের প্রাণভোমরা। মানে এরা কোনো কিছু ছাড়া, নিজেদের নেতৃত্ব ছাড়া, কোনো কিছু ছাড়া নিজেরা করেছেন। এটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রাণভোমরা। আর এই আগুন, এই স্ফুলিঙ্গটাকে যদি কাজে লাগানো যায়, মজা হবে। আপনার প্রতিটা কমিটি দিচ্ছে, এখন বোঝা 54টা কমিটি দিচ্ছে, যতগুলো কমিটি দিচ্ছে তার মধ্যে থেকে মানে 10-12 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। সমস্যা নাই, এটা অ্যারেস্ট হবেই। আপনার কমিটিতে থাকলেও অ্যারেস্ট হবে, না থাকলেও অ্যারেস্ট হবে, আপনার পাইলেই অ্যারেস্ট করবে। কিন্তু এই অ্যারেস্ট করবে, ধরবে, কোর্টে নিবে, এইটার ভেতর দিয়ে হলো এই কমিটিগুলোকে ইস্টাবলিশ করে আপনার আন্দোলনটাকে আগায় নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন ছাত্রলীগ যে কাজটা করেছে, ছাত্রলীগের এই কাজটা আমার হিসাবে আরও 6 মাস 1 বছর আগে করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যদিও করে নেই বিভিন্ন কারণে, অনেক কারণ, এটা আপনিও জানেন আমিও জানি, অযথা ওগুলো বইলা লাভ নাই। এখন যেটা করছে সেটাকে সাধুবাদ জানানো উচিত। তবে তাদের উপরে মনক্ষুণ্ণ না হয়ে বা রাগ না করে তাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত। এবং ছাত্রলীগ কমিটি যারা দিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা আরেকটু সচেতন হন। যেখানেই কোনো ডিসপুট পাচ্ছেন সেটাই দেন দেয়ার সরাই নিয়া, তৃণমূল থেকে যারা এখনও রাস্তাঘাটে আছে, মিছিল মিটিং করছে, তাদেরকে এনে কমিটিতে ঢুকানোর চেষ্টা করুন। এবং প্রয়োজনে পুরানো যেসব কমিটিগুলো আছে ওগুলারে ছাইটা ফালাই দিয়া ওখান থেকে আসলে যারা এখনো রাস্তাঘাট আছে, যারা এখনো মিছিল মিটিং সংগ্রাম করছে, যারা ফেসবুকে মিনিমাম নিজের ছবি নাম টাম দিয়ে অ্যাক্টিভ আছে, প্রতিদিন পোস্ট করছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে একটু কাছে টেনে নিতে পারেন। এইটা হইলে আরও ভালো হবে। সুতরাং আমি আশা করব যে ছাত্রলীগের সাথে সাথে যুবলীগ, সেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং মূল দল আওয়ামী লীগ সকলেই একই কাজ করবেন, যেটা এই মুহূর্তে ছাত্রলীগ করছে বা করানো হচ্ছে। পাকিস্তানের দিকেই যে ঘেঁষে থাকবে তারেক রহমান সরকার, এবং পাকিস্তান যে আষ্টে পৃষ্ঠে ইউনূস সরকারের আমলে বাংলাদেশকে বেঁধে ফেলেছে এবং ঘাঁটি গেড়ে বসেছে পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে, যার ভিত্তিতে পাকিস্তানের সেনাবাহিনী গত বছর এই হুমকি দিয়ে রেখেছেন যে এর পরে পাকিস্তানের সেনাবাহিনী ভারতে হামলা করবে পূর্ব দিক থেকে, তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে, মানে বাংলাদেশ থেকে। এই যে
তারা হুমকি দিয়ে রাখতে পেরেছে, এই শক্ত অবস্থান থেকে পাকিস্তান এই মুহূর্তেই সরে যেতে প্রস্তুত নয়। হঠাৎ করে এক জরুরি সফরে খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরও প্রধান এবং তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাকিস্তান বাংলাদেশের মধ্যে যখন এই টেস্ট চলছে তখন টেস্ট দেখতে যাবেন বটে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে তিনি এরকম একটা সময়ে কেন বাংলাদেশ চলে এলেন তা নিয়ে ভারতে বড় ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি বাংলাদেশের অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করছেন যে এই সফর শুধুই ক্রিকেট দেখার সফর কিছুতেই হতে পারে না, কারণ 5ই মে হঠাৎ করে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানের তরফে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যে ঢাকা সফর করবেন সে বিষয়ে মন্ত্রীর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রোটোকল নিশ্চিত করার অনুরোধ জানিয়ে ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়। মানে সরকার থেকে সরকার পর্যায়ে দুদেশের মধ্যে কোনো যোগাযোগ ব্যতি রেখেই হাই কমিশন পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নোট ভার্বাল পাঠিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয় নিশ্চিত করা হয় এবং তখনই ঢাকা তড়িৎ গতিতে এই ব্যবস্থা নেয় যাতে মহসিন নাকভির ঢাকা সফরের সময় যথাযথ নিরাপত্তা প্রোটোকল পান তিনি। শুক্রবার তিনি দুদিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন এবং আজ তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র সচিব আবু নাইম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এই যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান সেরকম কোনো আনুষ্ঠানিক সফরসূচি না জানিয়েই বাংলাদেশ চলে এসেছেন হঠাৎ করে, কিন্তু তার সঙ্গে অন্তত 12 জনের একটা প্রতিনিধি দল আসছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। এই 12 জন আসলে কি সংক্রান্ত প্রতিনিধি দলের অংশ? মানে তারা কি ক্রিকেটের প্রতিনিধি দল নাকি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের প্রতিনিধি দল? এসব নিয়েও ভারতের সংবাদ মাধ্যম এবং কিছুটা বাংলাদেশের সংবাদ মাধ্যমেও আলাপ চলছে। এই যে প্রতিনিধি দল নিয়ে তিনি এসেছেন, অথচ এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যিনি প্রধান তামিম ইকবাল, তার সঙ্গেও তার কোনো আনুষ্ঠানিক বৈঠকের কথা স্থির নাই। তবে ধারণা করা হচ্ছে তিনি নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান তামিম ইকবালের সঙ্গে একটা সাক্ষাৎ করবেন। কিন্তু ইত্তেফাক পত্রিকা খবর দিচ্ছে যে এই যে দুদিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি যেহেতু পাকিস্তানের স্বরাষ্ট্র এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী, কাজেই এই গুরুত্বপূর্ণ সফরে ঢাকা এসে তিনি বিভিন্ন ইস্যুতে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে, যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলাপ করবেন। কারণ মনে রাখতে হবে তারেক রহমান সরকার ইউনূস সরকারের মতোই পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে কিনা, মানে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতাটা আরো বাড়ায় কিনা, কিংবা ইউনূস সরকার যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশের ইতিহাসের মধ্যে সেই পর্যায়ে ধরে রাখে কিনা। যখন আমরা দেখেছি যে ক্রমাগতভাবে একের পর এক পাকিস্তানের মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধান ব্যক্তিগণ বাংলাদেশ সফর করেছেন, অন্যদিকে বাংলাদেশ থেকেও সফর অব্যাহত থেকেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্তা ব্যক্তিদের এবং বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ের, সেই বিষয়গুলো অব্যাহত থাকে কিনা, সম্পর্কটা উষ্ণ থেকে উষ্ণতর হয়ে ওঠে কিনা, ভারত যখন সেদিকে কড়া নজর রাখছে এবং ধারণা করা হচ্ছিল, মানে বিশ্লেষকরা খুব সহজেই বুঝতে পারছিলেন যে ভারতের যেহেতু এই নিয়ে অস্বস্তি আছে, কাজেই তারেক রহমান সরকারকে ভারতের সঙ্গে সম্পর্কটাকে ঝালিয়ে নিতে বা উষ্ণ করে তুলতে কিংবা স্বাভাবিক করে তুলতে পাকিস্তানের সঙ্গে মাখামাখিটা কমিয়ে আনতে হবে, তখন এই সফরটি কিন্তু তারেক রহমান সরকার গঠনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।
কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী, যার কাছেই পাকিস্তান ক্রিকেট বোর্ড, এরকম একজন গুরুত্ব বাংলাদেশে হঠাৎ করে এমন অনানুষ্ঠানিকভাবে মানে একটা নোট ভার্বাল দিয়ে হঠাৎ করে কেন চলে এলেন 10-12 জনের প্রতিনিধি দল নিয়ে, সেই নিয়ে কিন্তু কৌতূহল এবং অস্বস্তি আছে ভারতে। বিশেষ করে যখন ভারতে মানে বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ইউনূস আমলে। এই নিয়ে ভারতের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বারবার ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সূত্রে, যে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে পাকিস্তানের লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ এসব সংগঠনের তৎপরতা বেড়েছে, প্রশিক্ষণ শিবির বেড়েছে, এবং পাকিস্তান থেকে যে লস্কর-ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদের নেতারা এসে অবাধে সীমান্ত এলাকায় গিয়ে কয়েকদিন ব্যাপী সফর করেছেন, সভা সমাবেশ করেছেন, সেসব কথা আবার পাকিস্তানের বিভিন্ন শহরে বসে ওসব সংগঠনের নেতারা যখন তাদের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সেসব বক্তব্য কিন্তু উদ্ধৃত হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে, যে কিভাবে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে পাকিস্তানের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলো তাদের ঘাঁটি গেড়ে বসছে। এমনকি ভারতের সংবাদ মাধ্যমে দিল্লির হামলার পর এই সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে পাকিস্তানের সংগঠনগুলো শুধু জেকে বসেছে তাই না, বাংলাদেশ সরকারের অত্যন্ত উচ্চ পদে আসীন সরকারি কর্মকর্তাদের কেউ কেউ এমনকি অনলাইনে বসে ঢাকার কেন্দ্রস্থলে বসে লস্কর-ই তৈয়বার সঙ্গে বৈঠক করছেন। এসব খবরও কিন্তু তখন ভারতের সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল। কাজেই বলা হচ্ছিল বা বিশ্লেষকরা বলছিলেন, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল, ভারত সরকারের সঙ্গে লন্ডনে বসে তারেক রহমানের যে আলাপ হয়েছিল বাংলাদেশে ফেরবার আগে, সেখানে তাকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সশস্ত্র সংগঠনগুলোর যেসব তৎপরতা ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে সেগুলো থামাতে সক্রিয় ভূমিকা রাখবেন সরকার গঠনের পরপরই। আর এখন যিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ইউনূস আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে কিন্তু 2025-এর নভেম্বরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্তত 12টি এরকম ঘাঁটির স্যাটেলাইট ছবি হাতে তুলে দিয়েছিলেন, এবং শর্ত ছিল, অনুরোধ ছিল, আহ্বান ছিল, নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এই ঘাঁটিগুলো বন্ধ করবে বাংলাদেশ সরকার। অথচ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার যখন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, মানে যেই উষ্ণতা তারেক রহমান সরকার গঠন করবেন সে সম্ভাবনায় প্রধানমন্ত্রী মোদী ভারতের দেখিয়েছিলেন, এখন যখন বোঝা যাচ্ছে যে ভারত আর সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক রাখতে পারছে না, সীমান্তের ওপারে মানে পশ্চিমবঙ্গে বিজেপি বিরাট বিজয় লাভের পরে বিজেপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা বলছেন যে পাকিস্তানি বাংলাদেশের সরকারটা এখনো পরিচালনা করছে, তখন হঠাৎ করে ভীষণ জরুরি সফরে একেবারে নিজ উদ্যোগে বাংলাদেশে হাজির হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি, এবং তিনি কি কি বৈঠক করবেন তার মধ্যে ইত্তেফাক বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি যখন আসবেন তখন তার সঙ্গে তার স্ত্রীও আসবেন, এবং এজন্য তাদের স্বাগত জানাতে সব ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবং ইত্তেফাকও বলছে যে পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে পাঠানো এই চিঠির প্রেক্ষিতেই কিন্তু এই সফরের বিষয়টি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে। এখন শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেখানে থাকছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকে মূল আলোচ্যই নাকি হবে মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাস দমনে একটা গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU সই করা, এবং আন্তর্দেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব
পাবে। মানে ভারত যে এই এজেন্ডা শুনে চমকে উঠেছে, অস্বস্তিতে পড়েছে, সেটা খুব স্বাভাবিক। সীমান্ত হচ্ছে ভারতের সঙ্গে, আর সীমান্ত কি করে রক্ষা করা যাবে এবং আন্তঃসীমান্ত মাদক পাচার কি করে রোধ করা যাবে, কিংবা দুদেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে কি করে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদার হবে, সেই নিয়ে নাকি আলাপ হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। মানে পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশের কোনো সীমান্ত নাই, তাহলে পাকিস্তান বাংলাদেশের কোন সীমান্তে সহযোগিতা জোরদার করবে এবং সেই কোন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশকে সহযোগিতা করবে, এই প্রশ্নগুলো তুলে ভারতের অনেক নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন যে এই যে পাকিস্তানের দিকেই যে ঘেঁষে থাকবে তারেক রহমান সরকার এবং পাকিস্তান যে আষ্টে পৃষ্ঠে ইউনূস সরকারের আমলে বাংলাদেশকে বেঁধে ফেলেছে এবং ঘাঁটি গেড়ে বসেছে পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে, যার ভিত্তিতে পাকিস্তানের সেনাবাহিনী গত বছর এই হুমকি দিয়ে রেখেছেন যে এর পরে পাকিস্তানের সেনাবাহিনী ভারতে হামলা করবে পূর্ব দিক থেকে, তাদের ভাষায় পূর্ব পাকিস্তান থেকে, মানে বাংলাদেশ থেকে। এই যে তারা হুমকি দিয়ে রাখতে পেরেছে, এই শক্ত অবস্থান থেকে পাকিস্তান এই মুহূর্তেই সরে যেতে প্রস্তুত নয় এবং সে কারণেই খুব দ্রুততার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে একরকমের অনানুষ্ঠানিকভাবে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে চলে এসেছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের ছুতোয়। কিন্তু ক্রিকেটেও আসলে পাকিস্তানের বাংলাদেশ থেকে বেশ চাওয়া পাওয়ার আছে, কারণ আপনাদের যেমনটা বললাম, উনি তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। এই মহসিন রেজা নাকভি কিন্তু সেই লোক যিনি আসিফ নজরুলদের মনে ওই আশা তৈরি করেছিলেন যখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না, ভারতকে এবং তারা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি কে আহ্বান জানালো যে বাংলাদেশের ক্রিকেট খেলাগুলো যাতে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় প্রয়োজনে। তখন এই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন রেজা নাকভি কিন্তু আসিফ নজরুলদের মনে আশা তৈরি করেছিলেন যে যদি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের কথা ভাবে আইসিসি, কিংবা বাংলাদেশের খেলাগুলো যদি শ্রীলঙ্কায় নিয়ে না যায়, তাহলে প্রয়োজনে পাকিস্তানও ক্রিকেট বয়কট করবে, মানে ক্রিকেট বিশ্বকাপ বয়কট করবে টি-20 বিশ্বকাপে। পরে অবশ্য মহসিন রেজা নাকভি সে কথা রাখেন নাই। পাকিস্তান ক্রিকেট দল ঠিকই সেই টি-20 বিশ্বকাপ খেলতে গেছে, কিন্তু তখনও পাকিস্তানের তরফে একটা ক্রিকেট বিশ্বের যে রাজনীতি, সেই ক্রিকেট বিশ্বের রাজনীতিতে একটা মেরুকরণের প্রচেষ্টা ছিল। মানে যেহেতু ভারত একরকমের একচ্ছত্র আধিপত্য তাদের আর্থিক শক্তি এবং ক্রীড়া শক্তির কারণে এক্সারসাইজ করে, প্রদর্শন করে এবং উপভোগ করে যে কোনো ক্রিকেট রাজনীতিতে, বিশ্ব ক্রিকেট রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছে ভারত যেসব শক্তির কারণে, সেখানে পাকিস্তান ওই সময়টায় বাংলাদেশকে তার পক্ষে নিয়ে তার দিকেও দল ভারী করার একটা সম্ভাবনা দেখতে পেয়েছিল। কাজেই এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান তামিম ইকবাল, যাকে ধারণা করা হচ্ছে যে তিনি বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকবেন, তার উপরে প্রভাব বিস্তার করাও এই সফরের একটা বড় কারণ হতে পারে, কারণ সেটাও পাকিস্তানের জন্য একটা খুব আকর্ষণীয় সম্ভাবনার জায়গা। কাজেই আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে ভারত না পাকিস্তান দলে পাবে, সেটা ক্রিকেটে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ যে এখন পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে, সেটা ভারতের জন্য অস্বস্তির কারণ খুব স্বাভাবিকভাবে। কারণ তার মানে বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানের যে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়েছে, যে উপস্থিতি নিশ্চিত হয়েছে ইউনূস আমলে, সেটা তারেক রহমানের আমলেও অব্যাহত থাকবে এবং একটা বাস্তব আশঙ্কা এবং সম্ভাবনা হয়ে থাকবে ভারতের জন্য যে পাকিস্তান সেনাবাহিনী সত্যি স্বপ্ন দেখছে যে ভারতের ওপর তারা এর পরের বার পূর্ব দিক থেকে বাংলাদেশের ভেতর থেকে আক্রমণ পরিচালনা করবে।